সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়ী উদ্যোগ সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় হতে আমরা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা শেষ করেছি। তারই ধারাবাহিকতা হিসেবে আজ আমি তোমাদের সাথে বৃহৎ শিল্প কি এবং কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্পে বাংলাদেশে কি পরিমাণ ভূমিকা রাখছে বা এই শিল্পগুলোর গুরুত্ব কি তা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, সবার আগে আমরা দেখে আসি যে বৃহৎ শিল্প বলতে কি বোঝায় বা বৃহৎ শিল্প কি। আমাদের প্রথম দিকে আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে বাংলাদেশের যে শিল্প নীতি আছে সেই শিল্প নীতি অনুযায়ী শিল্পকে দুই ভাগে ভাগ করছে, আর বিনিয়োগের মাপকাঠি বা উৎপাদন বা ব্যাপকতার নীতিতে শিল্পকে আমরা চার ভাগে বিভক্ত করেছি। সেগুলো হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প। তো এই বিনিয়োগের মাপকাঠিতে বা ব্যাপকতার নীতিতে আমরা যে শিল্পকে ভাগ করেছি তার শেষ যে ধাপ বৃহৎ শিল্প, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বৃহৎ শিল্প কি? আমরা এর আগে যখন পড়েছিলাম তখন আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে কুটির শিল্পের ক্ষেত্রে এত থেকে এত পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং এতজন শ্রমিক সংখ্যা হলে সেটাকে আমরা কুটির শিল্প বলি। এত থেকে এত পরিমাণ অর্থ থাকলে সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলি এবং এতজন শ্রমিক থাকতে হবে। এত থেকে এতজন শ্রমিক এবং এত পরিমাণ মূলধন হলে সেটাকে আমরা মাঝারি শিল্প বলি। সেই রকম ভাবে আমরা বৃহৎ শিল্পের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বা এরকম একটা ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে। তো পাঠ্য বই অনুযায়ী বলা হচ্ছে যে বৃহৎ শিল্প হচ্ছে সেই শিল্প যেটা আমরা উৎপাদনের মাপকাঠি অনুযায়ী সেই প্রতিষ্ঠান বা সেই কারখানাগুলোকে বলবো যেগুলো প্রতিষ্ঠানের ভবন এবং কারখানার ভবন ব্যতিরেকে, অর্থাৎ যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটি এবং কারখানার ভবন ছাড়া যার মোট স্থায়ী মূল্য প্রতিস্থাপন ব্যয় ছাড়া 30 কোটি টাকার অধিক। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প হবে 30 কোটি টাকার অধিক এবং শ্রমিক সংখ্যা হবে 250 জনের অধিক। এইবার এই অধিকের উপরে যতজন হতে পারে সেইখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে 250 জন অবশ্যই হতে হবে এবং মূলধনের ক্ষেত্রে 30 কোটি টাকার মূলধন অবশ্যই হতে হবে এবং তার ঊর্ধ্বে যা হওয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে, উৎপাদনমুখী বৃহৎ শিল্পের ক্ষেত্রে। আর সেবামূলক শিল্পের ক্ষেত্রে আমরা বলছি যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটি এবং কারখানার যে ভবন আছে সেই ভবন ছাড়া মোট স্থায়ী মূল্যটা, মোট সম্পদের মূল্য বা মোট বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত হতে হবে? 15 কোটি টাকার অধিক। 15 কোটি টাকার অধিক হতে হবে বৃহৎ শিল্পের সেবামূলক শিল্পের ক্ষেত্রে এবং সেটি 100 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে সেই রকম প্রতিষ্ঠানকে আমরা বৃহৎ শিল্প বলবো। শ্রমিক সংখ্যা কতজন থাকতে হবে? 100 জন। আর বিনিয়োজিত মূলধনের পরিমাণ 15 কোটির অধিক হতে হবে। যেমন সিমেন্ট শিল্প, যেমন তারপর চা, যেমন গার্মেন্টস, এইরকম বিভিন্ন ধরনের শিল্পগুলো হতে পারে। সেগুলো সেবামুখী এবং উৎপাদনমুখী হিসেবে আলাদা। যখনই সেগুলো 100-র উপরে গিয়ে 250 জন শ্রমিককে গিয়ে পৌঁছাবে তখন সেটাকে আমরা বলবো যে কি উৎপাদনমুখী শিল্পের বৃহৎ শিল্প। আবার যদি সেটা তারও কমে আসে, 100 জনে আসে, তখন সেটাকে আমরা সেবামূলক শিল্পের আওতায় ধরবো, যেমন বিদ্যুৎ, গ্যাস, এইসব শিল্পগুলো।
তাহলে বৃহৎ শিল্প কি এবং বৃহৎ শিল্পের যে কি কি বৈশিষ্ট্য বা কি পরিমাণ মূলধন থাকলে আমরা সেটাকে বৃহৎ শিল্প বলবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরও আমি বারবার বলি যে তোমরা পাঠ্য বইটা অবশ্যই পাঠ করবে, কারণ পাঠ্য বইটা পাঠ করার ফলে তোমরা কিন্তু বহু নির্বাচনীগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। তারপর এইবার আমরা দেখি যে বাংলাদেশে শিল্পের যে গুরুত্ব সেটা কতখানি, বা এইভাবেও আসতে পারে প্রশ্নটা একটাই প্রশ্নের উত্তর, কিন্তু সেটা অনেকভাবে আসতে পারে। যেমন এইভাবেও বলতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পের গুরুত্ব আলোচনা করো, বা কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করো, বা ক্ষুদ্র শিল্পের আলোচনা করো, বা মাঝারি শিল্প বা বৃহৎ শিল্প। মানে মোট কথা শিল্পের যতগুলো গুরুত্ব আছে সবগুলো গুরুত্ব একটাই হয়, এই গুরুত্বগুলো লিখলেই হয়। আমি যেগুলো খুব বেশি কাঁচা মানে খুব বেশি ইম্পর্টেন্ট সেই গুরুত্বগুলো নিয়ে এখানে আলোচনা করেছি। এই গুরুত্বগুলো ছাড়াও শিল্পের গুরুত্ব হাজারো আছে, আমি সেইগুলো তোমাদের সাথে ডিটেলস আলোচনা করছি না, আমি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা দেখি যে কুটির, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশে এই শিল্পগুলো কতখানি অবদান রাখছে। তার আগে বলিনি যে আমাদের দেশটা একসময় ছিল কৃষি প্রধান দেশ। শিল্পের আবির্ভাব ঘটে শিল্প বিপ্লবের আরো অনেক 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 পরে, যেখানে অন্যান্য দেশগুলো শিল্পের ছোঁয়ায় উন্নত হয়ে গেছে, সেইখানে আমাদের দেশে শিল্পের সূচনা মাত্র। তো আমরা এটা এখন বুঝতে পারছি যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী আছে, আমাদের যে বিশাল মানুষগুলো আছে, এই বিশাল মানুষগুলো কিন্তু শুধুমাত্র এখন কৃষি নির্ভর হয়ে থাকলে চলবে না, তাদেরকে শিল্প কারখানায় অবশ্যই এগিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শিল্প কারখানা যদি গড়ে উঠে তাহলে আমাদের কি কি সুবিধা হতে পারে, কি কি লাভ আমাদের দেশে হতে পারে। আমরা সর্বপ্রথম বলছি যে দারিদ্র্য বিমোচন। আমাদের দেশের একেবারে অধিকাংশ মানুষই কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যদিও এখন আমরা বলছি যে আমরা এখন দারিদ্র্য সীমা অতিক্রম করে এসেছি, কিন্তু সত্যিকার অর্থে বা বাস্তব রূপে সেটা কতখানি প্রতিফলিত হয় বা কতখানি এটার প্রতিফলন আছে সেটাও একটা বিষয়। তবে যাই হোক, দারিদ্রতা আমাদের মধ্যে তখনই দূরীভূত হবে, দারিদ্রতা থেকে আমরা তখনই মুক্ত হব যখনই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে শিল্প কারখানার কোনো বিকল্প নেই, কারণ শুধুমাত্র কৃষিকাজ করে হয়তো কিছু সময়ের জন্য অন্ন হয়তো জোগাড় হয়, কিন্তু শুধুমাত্র অন্ন জোগাড় করাটাই কিন্তু দারিদ্র্য বিমোচন না, দারিদ্র্য বিমোচন কিন্তু আরো বেশি কিছু। তো সেই চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে শিল্প কারখানা একটা বিশাল বা একটা বড় ভূমিকা রাখে, কারণ শিল্প কারখানায় পণ্যদ্রব্য অনেক বেশি পরিমাণ উৎপাদিত হয়, সেইখানে অনেক বেশি মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হয়, অনেক বেশি পরিমাণ মূলধনের সেখানে যোগান দেওয়া হয়। সেই জন্য মানুষের মধ্যে যে অর্থনীতিটা মানে টাকার যে হাত বদল সেটা এখানে অনেক বেশি প্রতিফলিত হয়। আর টাকার হাত বদল হলে কিন্তু মানুষের মধ্যেও মানে টাকাটা যখন হাত বদল হয় তখনই মানুষের মধ্যে কিন্তু টাকা যায় আসে, আর অর্থেরও একটা অর্থনৈতিকভাবেও একটা গতিশীলতা আসে, আবার মানুষের দারিদ্রতাও অনেক সময় দূর হয়। তো এই দারিদ্রতা দূরীকরণের বা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে শিল্প কারখানার গুরুত্ব অপরিসীম। এইবার আমরা দেখি অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন আমরা কখন বলি যে একটা দেশ অর্থনৈতিকভাবে উন্নত, সেটা আমরা কখন বলি যখন সেই দেশটা তার শিল্প কারখানায় তার অবকাঠামোগত উন্নয়নে যখন উন্নত হয়, যখন সে অন্যের কাছে দ্বারস্থ না হয়ে নিজের যে জনসংখ্যা আছে, যে জনগণ আছে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে অর্থনৈতিকভাবে, তখনই আমরা বলি সেটা স্বাবলম্বী। তো অর্থনৈতিক উন্নয়নটা আমাদের হবে কিন্তু এই শিল্প কারখানার মাধ্যমে, কারণ ছোট্ট আমাদের দেশের যে মানচিত্র, সেই মানচিত্রে ছোট্ট মানচিত্রে এত বিশাল মানুষের কর্মসংস্থান কিন্তু ঘটানো সম্ভব শুধুমাত্র শিল্প কারখানার মাধ্যমে, কারণ শিল্প কারখানার মধ্যেই কিন্তু বিশাল পরিমাণের শ্রমিকের প্রয়োজন হয়।
বিশাল অনেক বেশি মানুষের প্রয়োজন হয়, আর মানুষেরও মানে কাজের অনেক কাজের ক্ষেত্রটা তৈরি হয়। সেই জন্যই আমরা বলছি যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক চাকা যখন আমরা বিদেশে পণ্য রপ্তানি করতে পারবো, তখনও আমাদের অর্থনৈতিকটা উন্নত হবে, শক্তিশালী হবে। তো আমরা তখনই পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারবো যখন আমরা উন্নত মানের পণ্য তৈরি করতে পারবো, আর সেটা কিন্তু শিল্পের মাধ্যমেই সম্ভব। তারপর আমরা বলছি যে কর্মসংস্থান হয়, কারণ ওই যে একটু আগে বললাম অনেক বড় বড় শিল্প কারখানাগুলো অনেক বড় হয় এবং সেইখানে অনেক বেশি মানুষেরই প্রয়োজন হয়। তো অনেক বেশি পরিমাণের উৎপাদন হয় বলেই অনেক বেশি মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়। তারপর আবার কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটা বিষয় বলি যে আমাদের দেশের কিন্তু অধিকাংশই কিন্তু নারী, আর এই নারীরা কিন্তু পিছিয়ে ছিল। তারা কিন্তু কর্মসংস্থানের সাথে মানে অর্থনৈতিক যে কর্মসংস্থান সেটার সাথে কিন্তু তারা যুক্ত ছিল না। এই শিল্প কারখানা গড়ে ওঠার ফলেই কিন্তু নারীরাও কিন্তু এখন এগিয়ে এসেছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে এখন যুক্ত করছে। তারা কিন্তু এখন অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব তারা ফেলছে। বিশেষ করে আমাদের দেশে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু যে কর্মীরা আছে তার কিন্তু অধিকাংশেরও বেশি কিন্তু নারী। তাহলে এই কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে আগে নারীদের কর্মসংস্থান ছিল শূন্যের কোটায়, সেইখানে এখন অর্ধেকেরও বেশি যখন নারী শ্রমিকরা এসেছে, অর্থনৈতিক চাকাটা অর্থনৈতিকভাবে আমরা কিন্তু এখন আরো অনেক বেশি স্বাবলম্বী। তারপর বলি সম্পদের যথাযথ ব্যবহার। আমাদের এই ছোট বাংলাদেশটা ছোট্ট হলেও আল্লাহর কৃপায় এখানে কিন্তু অনেক সম্পদে ভরপুর। আমাদের এত বিশাল জনগোষ্ঠীর কিন্তু যদি আমরা যেই হারে কৃষিকাজ করছিলাম সেই হারে কৃষিকাজ করার এতদিন সার্ভাইভ করা বা এতদিন থাকাটাও আসলে অনেক দুরূহ বিষয়। সেইখান থেকে আমাদের এত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই সম্পদের গুলো যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি এবং যদি কোনো রকমের দুর্নীতি, চুরি এসব কিছু যদি না হয়, আমরা যদি সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটা আরো বেশি সমৃদ্ধশালী হবে। আর এই সম্পদের যথাযথ ব্যবহারটা হয় কিন্তু শিল্পের মাধ্যমে। কারণ আমরা আগেই বলেছি যে শিল্প হচ্ছে সেটাই যেটা প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করে সেগুলোকে পরিমার্জন, পরিবর্ধন, সংশোধন, বিয়োজন এসব করে মানুষের ব্যবহার উপযোগী করে। তাহলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কিন্তু আমরা শিল্পের মাধ্যমেই ঘটাতে পারি। তারপর বলছে যে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন, বিশেষ করে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এগুলো কিন্তু ব্যক্তিগত যে নৈপুণ্য, যে দক্ষতা, তার উপরে ভিত্তি করে কিন্তু তৈরি হয়। আমরা দেখি যে কুটির শিল্প কিন্তু সম্পূর্ণ পারিবারিক নির্ভর একটি শিল্প। সেখানে বংশ পরম্পরায় যারা চলে এসেছে তারাই কিন্তু সেই বিষয়টাকে ধরে রাখছে, সেইভাবেই চলছে। এখানে দেখে দেখে মা থেকে তার কন্যা, তার সন্তানরা দেখে দেখে কিন্তু শিখছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যক্তিগত যে নৈপুণ্য সেটা দেখানোর কিন্তু একটা বিশাল সুযোগ আছে, যে কুটির শিল্পে, ক্ষুদ্র শিল্পে, মাঝারি শিল্পে। বৃহৎ শিল্পের যদিও এটা প্রযোজ্য নয়, কিন্তু বাকি তিনটা শিল্পের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যক্তিগত নৈপুণ্যটা অনেক বেশি গুরুত্ব পাই। তারপর বলছি অবকাঠামোগত উন্নয়ন। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের মাধ্যমে কিন্তু আমাদের দেশের যে অবকাঠামো উন্নয়ন সেটার কিন্তু ঘটছে। সেটা কিরকম? অবকাঠামোগত উন্নয়ন বলতে আসলে আমরা বুঝি রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ, দালান কোঠা, এই সব কিছু। এগুলো কিন্তু আমরা 20 বছর পিছনে যদি তাকাই আমাদের বাংলাদেশের দিকে আর এখনকার বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায়। যখনই শিল্প আমাদের দেশের ছোঁয়া এসেছে তখন থেকেই কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো এসেছে। এখন আমাদের দেশে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, পোল, কালভার্ট, ব্রিজ এইগুলো অনেক অনেক উন্নত। তো সেই ক্ষেত্রে শিল্পের একটা বড় ভূমিকা থাকে কিন্তু অবকাঠামোগত উন্নয়নের জন্য।
তারপর আমরা বলছি যে প্রযুক্তিগত উন্নয়ন, প্রযুক্তির মাধ্যমে যে অনেক বড় বড় কাজকে খুব সহজেই করে ফেলা যায়, সেইটা কিন্তু আমরা এই শিল্পের মাধ্যমে কিন্তু তার সন্নিবেশটা ঘটিয়েছি বা দেখিয়েছি বা দেখছি। শিল্পের মাধ্যমে আমরা অনেক বিশাল বিশাল যন্ত্রপাতির দিয়ে কিন্তু অনেক বিপুল পরিমাণের উৎপাদন ঘটাতে সক্ষম হচ্ছি। তাহলে প্রযুক্তিগত যে উন্নয়ন সেটা আমাদের শিল্পের মাধ্যমেই হচ্ছে। তারপর আবার বলছি যে দক্ষ জনশক্তি তৈরি। হ্যাঁ, আমাদের দেশে জনসংখ্যার কোনো অভাব নেই, কিন্তু দক্ষ জনশক্তি কিন্তু খুব অভাব ছিল। আমাদের দেশে দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়নি, কিন্তু এখন প্রেক্ষাপটটা ভিন্ন। এখন কিন্তু ধীরে ধীরে দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে। তো এই শিল্পের মাধ্যমে শিল্পের বিকাশ, শিল্পের যত প্রসারিত হবে ততই কিন্তু আমাদের এই দক্ষ জনগোষ্ঠীও কিন্তু তৈরি হবে। তাহলে দক্ষ জনগোষ্ঠী কিন্তু শুধুমাত্র দেশের সম্পদ না, সেগুলো আমরা বিদেশেও সেইদেরকে দক্ষ জনগোষ্ঠী বিদেশেও আমরা পাঠিয়ে আমরা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারি। তাহলে আমাদের শিল্পের যে গুরুত্ব সেটাও নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা চাইলে এই পয়েন্টসগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এই প্রশ্নটা কিন্তু আসে, বিভিন্নভাবেই আসে, আমি যেমনটা বললাম। তো তোমরা নোট করে রাখলে এইখান থেকে দুই একটা পয়েন্ট হয়তো যদি উদ্দীপককে তুলে দেয়, বাকি কয়েকটা পয়েন্ট তুমি তোমার নিজে থেকে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা বৃহৎ শিল্প কি এবং কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্পে বাংলাদেশের অবদান আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। সবার কাছে আবারও বারবার বলি, যেমনটা বলি সবসময়, যে বহু নির্বাচনে ভালো করে পড়বে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। ধন্যবাদ সবাইকে।